বাঙালি সংস্কৃতি শুনলেই কেমন একটা বিশাল ব্যাপার মনে হয়, তাই না? যেন শতাব্দীর পর শতাব্দী ভরে বোনা এক রঙিন চাদর। কিন্তু এই যে আমরা সংস্কৃতি সংস্কৃতি বলি, জিনিসটা আসলে কি? শুধু কি নাচ গান সাহিত্য আর শিল্পকর্ম, নাকি এর শিকড় আরও অনেক গভীরে? চলুন তো আজ একসাথে এই বিশাল ব্যাপারটার গভীরে ডুব দিই, দেখি এর আসল উপাদানগুলো কি কি। তো এই পুরো বিষয়টা বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা সংস্কৃতিকে একটু ভেঙে দেখব এর বস্তুগত আর মানসিক দিকটা ঠিক কি। তারপর দেখব সময়ের সাথে সাথে কিভাবে নানা প্রভাব এসে মিশেছে এর সাথে। আরে শুধু বাইরের প্রভাবই না, এই বাংলার মাটি জল হাওয়া সেটাও তো সংস্কৃতিকে গড়েছে, তাই না? সেটাও দেখব। আর হ্যাঁ, সমাজের উঁচু নিচু ধনী গরিবের বিভাজন সেটারই বা কী প্রভাব ছিল। সবশেষে আমরা সেই আসল সুতোটা খোঁজার চেষ্টা করব, যেটা এই এত কিছুর পরেও সবকিছুকে এক করে রেখেছে। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক, কেমন? সংস্কৃতিকে যদি বুঝতে হয়, সবার আগে এর দুটো দিককে চিনতে হবে। একটা দিক হলো যা আমরা চোখে দেখতে পাই, হাতে ছুঁতে পারি, আর আরেকটা দিক, সেটা শুধু অনুভব করা যায়। মানে সহজ করে বললে সংস্কৃতি হচ্ছে একটা কয়েনের এপিঠোপিঠের মতো। এক পিঠে আছে একটা জাতির জাগতিক জীবন, মানে তাদের ঘরবাড়ি, তাদের বানানো জিনিসপত্র, তাদের জীবন ধারণের পদ্ধতি। আর অন্য পিঠে আছে তাদের মনের জগৎ, তাদের চিন্তাভাবনা, বিশ্বাস, দর্শন। এই দুটো যখন একসাথে মেলে, তখনই একটা সংস্কৃতির আসল চেহারাটা ফুটে ওঠে। এই দেখুন না, একদিকে বস্তুগত সংস্কৃতি, মানে আমাদের বাড়িঘর, আমরা যে যন্ত্রপাতি ব্যবহার করি, এমনকি রোজকার খাওয়া দাওয়া। আর অন্যদিকে আছে আমাদের মানস সংস্কৃতি, মানে আমাদের সাহিত্য, আমাদের দর্শন, আমাদের গান বাজনা। এখন আমরা বোঝার সুবিধার জন্য এগুলোকে আলাদা করে বলছি বটে, কিন্তু সত্যি বলতে কি, এরা কিন্তু একদম একে অপরের সাথে জড়িয়ে আছে। একটাকে ছাড়া অন্যটা ভাবাই যায় না। তো সংস্কৃতির এই দুটো দিক তো বুঝলাম। এবার চলুন দেখি এই যে বাঙালি সংস্কৃতির চাদরটা, এটা কিভাবে বোনা হলো। সময়ের সাথে সাথে কোত্থেকে কি কি নতুন সুতো এসে এর নকশাটাকে আরও জমক্কালো, আরও জটিল করে তুলেছে। এর ভিত্তিটা কিন্তু অনেক পুরনো, সেই প্রাক আর্য সময়কার। বলা যায় ওটাই ছিল মূল জমিন। এরপর এলেন আর্যরা, তারা নিয়ে এলেন নতুন ভাষা, নতুন রীতিনীতি, যেন জমিনের ওপর প্রথম রঙের স্তর পড়ল। তারও পরে মুসলিম শাসনামলে তুর্কি, আরব, ইরানি সংস্কৃতির একটা বিশাল ঢেউ এসে লাগল। এটা আর একটা নতুন স্তর। আর সবশেষে এলো ইউরোপীয়রা, তাদের হাত ধরে গোটা বিশ্বের সাথে একটা নতুন যোগাযোগ তৈরি হলো। ভাবুন তো, একটার ওপর আরেকটা স্তর। এভাবেই তৈরি হয়েছে আজকের বাঙালি সংস্কৃতি। আচ্ছা, বাইরের প্রভাবের কথা তো অনেক হলো, কিন্তু একটা সংস্কৃতির আসল পরিচয় তো লুকিয়ে থাকে তার নিজের মাটিতে, তাই না? বাঙালি সংস্কৃতির ক্ষেত্রে এটা ১০০% সত্যি। এর সবচেয়ে বড় শিল্পী তো স্বয়ং বাংলার প্রকৃতি। চলুন একটু কান পেতে শুনি এই মাটি, এই নদী কিভাবে তার নিজের ভাষায় কথা বলেছে শিল্পের মাধ্যমে। ব্যাপারটা কিন্তু অসাধারণ। খেয়াল করে দেখুন, পূর্ববঙ্গের নদীনালা, খালবিল, সেই ভেজা মাটির গন্ধ থেকেই যেন জন্ম নিয়েছে মনসামঙ্গল কাব্য বা ভাটিয়ালি গানের উদাস সুর। আবার পশ্চিমবঙ্গের লাল রুক্ষ মাটি, সেখানকার প্রকৃতি জন্ম দিয়েছে বৈষ্ণব পদাবলী মতো গভীর দর্শনের। আর যদি উত্তরবঙ্গের দিকে তাকান, সেখানকার দিগন্তজোড়া খোলা মাঠের বাতাসেই যেন ভেসে বেড়ায় ভাওয়াইয়ার সুর। সত্যি মনে হয় যেন প্রকৃতিই ঠিক করে দিয়েছে কোনখানে কোন গান গাওয়া হবে, কোন গল্প লেখা হবে। আর শুধু গান বা কাব্যই নয়, শিল্পের মাধ্যমটাও তো প্রকৃতি ঠিক করে দিয়েছে। ভাবুন তো, বাংলায় দামি পাথর তো তেমন পাওয়া যায় না, কিন্তু কি আছে? আছে মাটি, অপরন্ত মাটি। তাই এখানকার শিল্পীরা পাথর খোদাইয়ের বদলে মাটিকেই আপন করে নিয়েছেন। ইট দিয়ে বানিয়েছেন স্থাপত্য, আর সেই ইটের গায়ে মাটির ফলক বা টেরাকোটা দিয়ে ফুটিয়ে তুলেছেন অসাধারণ সব গল্প। বাংলার মন্দিরের গায়ে টেরাকোটার কাজ তো বিশ্ববিখ্যাত। ভাস্কর্যও তৈরি হয়েছে মূলত মাটি দিয়েই। আসলে এখানকার মাটি যেন শিল্পীর ক্যানভেস, মাটি তার রং। এত কিছুর পরেও সংস্কৃতির এই বিশাল ক্যানভাসে একটা বড় বিভাজন রেখা কিন্তু সব সময়ই ছিল, আর সেটা হলো শ্রেণী বিভাজন। একদিকে ছিল শাসক আর অভিজাত শ্রেণীর সংস্কৃতি, আর তার পাশাপাশি বয়ে চলেছিল সাধারণ মানুষের জীবন আর তাদের সংস্কৃতি।
দুটো যেন দুটো আলাদা জগৎ। এই দুটো জগতের পার্থক্যটা ছিল চোখে পড়ার মতো। একদিকে দেখুন অভিজাতদের আসর, সেখানে রূপো, হাতির দাঁতের সূক্ষ্ম কাজ, আর অন্যদিকে সাধারণ মানুষের ঘর, সেখানে শাঁখা, কাঁসা, পিতলের সাদামাটা সৌন্দর্য। একদিকে দামি মাসলিনের পাড়, আর অন্যদিকে ছেঁড়া কাপড়ে মায়ার সেলাইয়ে তৈরি হওয়া নকশিকাঁথা। এমনকি ভাষাতেও ছিল আকাশ-পাতাল তফাত। রাজদরবারে বা পণ্ডিতদের সভায় চলত সংস্কৃত বা ফার্সি, আর সাধারণ মানুষ কথা বলত তাদের নিজেদের প্রাণের ভাষা, বাংলায়। তাহলে একটা বড় প্রশ্ন মাথায় আসে, তাই না? এই যে দুটো আলাদা জগৎ, দুটো ভিন্ন স্রোত, এরা কি একেবারেই বিচ্ছিন্ন ছিল? এদের মধ্যে কি কোনো মিলের জায়গা ছিল না? কোনো সেতু কি ছিল না, যা এই দুই পাড়কে এক করতে পারে? ছিল, অবশ্যই ছিল। আর সেই সেতুটাই হল বাঙালি সংস্কৃতির একেবারে ভেতরের কথা, এর মূল শক্তি। ধর্ম, জাত, শ্রেণী, এই সমস্ত বিভাজনের দেওয়াল ভেঙে দিয়ে যে একটা দর্শন সবাইকে এক সুতোয় গেঁথেছিল, সেটাই হল মানবতাবাদ। মানুষের ওপরে আর কিছু নেই, এই বিশ্বাস। তবে এই ভাবনাটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এরও একটা যাত্রা আছে। প্রথমে দেখুন, বৈষ্ণব ধর্ম, ইসলাম, শাক্ত ধর্ম সবকিছুই পাশাপাশি ছিল। এরপর ধীরে ধীরে এদের মধ্যে একটা দেওয়া নেওয়া শুরু হলো, একটা সমন্বয় ঘটল, যার সবচেয়ে সুন্দর উদাহরণ হয়তো বাউল দর্শন, যেখানে সুফিবাদ আর যোগ সাধনা মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই সব কিছুর মধ্যে দিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় এসে সবাই পৌঁছেছে, যেখানে শাস্ত্র বা প্রথার চেয়েও বড় হয়ে উঠেছে মানুষের ভেতরের অভিজ্ঞতা, তার সুখ দুঃখ, তার অনুভূতি। এর একটা অসাধারণ প্রমাণ পাওয়া যায় আমাদের মঙ্গল কাব্যগুলোতে। এগুলো তো লেখা হয়েছিল দেবদেবীর মাহাত্ম্য প্রচারের জন্যই। কিন্তু কি আশ্চর্য, পড়তে পড়তে দেখবেন কাহিনীর শেষে গিয়ে দেবদেবী নয়, বরং সাধারণ মানুষ, তাদের লড়াই, তাদের হারজিত, তাদের অদম্য জেদ, এগুলোই বড় হয়ে উঠেছে। এখানে মানুষের মহিমা যেন দেবত্বকেও ঝাঁপিয়ে গেছে। এই যে মানুষের আবেগকেই সবচেয়ে বড় করে দেখা, এর আরও উদাহরণ আছে। ভাবুন তো, অবৈষ্ণব কবিরা রাধাকৃষ্ণের প্রেম নিয়ে লিখছেন, আবার অমুসলিম কবি লিখছেন কারবালার মর্মান্তিক কাহিনী নিয়ে। কেন? কারণ শিল্পীর কাছে আসল সত্য ছিল মানুষের আবেগ, সেটা প্রেম হোক বা যন্ত্রণা। কে কোন ধর্মের সেটা বড় কথা ছিল না, বড় কথা ছিল অনুভূতিটা, যা সবার জন্য এক। সুতরাং এই পুরো আলোচনা থেকে একটা জিনিসই পরিষ্কার হয়ে ওঠে, এত ঘাত প্রতিঘাত, এত বিভাজনের পরেও বাঙালি সংস্কৃতির একেবারে কেন্দ্রে রয়ে গেছে দুটো জিনিস: এক, মানুষের ভালো চাওয়া, আর দুই, সামাজিক ন্যায়ের পক্ষে দাঁড়ানো। আর এটাই হয়তো এই সংস্কৃতির সবচেয়ে বড় সম্পদ। তাহলে শেষে এসে একটা প্রশ্ন রেখে যাই, যে সংস্কৃতির ইতিহাসে যার একেবারে মূলে মানবতাবাদের এত শক্তিশালী একটা ধারা বয়ে চলেছে, সেই সংস্কৃতি কি তার বর্তমান আর ভবিষ্যতের পথটাকে ওই আলোতেই দেখতে পারে? আজকের এই ভাঙনের সময়ে, এই বিভেদের পৃথিবীতে আমাদের এই ঐতিহ্যের দাম আসলে কতটা? প্রশ্নটা রইল ভাবার জন্য।